রামকৃষ্ণ কথামৃত পর্ব ৭। ৫টা বেজেছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলে গেল। কেবল মাস্টার আর নরেন্দ্র রইল। নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁসপুকুর ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করছেন। কিছুক্ষণ পরে কুঠির কাছ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর রামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। নরেন্দ্র গাড়ু হাতে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর বললেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি। সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র আর মাস্টার শুনে হেসে ফেললেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে। হাসতে হাসতে সে বলল, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সেই গরু সে কেনে না। যে গরু ল্যাজে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই তারা পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসতে লাগলেন। বললেন, আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আট নেই, জোর নেই, ভ্যাদ ভ্যাদ করছে। এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেল। ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রের সাথে আলাপ করো গে, আমাকে বলবে সে কীরকম ছেলে। আরতি হয়ে গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন। পরস্পর আলাপ করতে লাগলেন। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়ছি, এইসব। রাত হয়েছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন, কিন্তু যেতে আর পারছেন না। তাই নরেন্দ্রর কাছ থেকে এসে ঠাকুর রামকৃষ্ণকে খুঁজতে লাগলেন। তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়ে গেছে। বড় স্বাদ যে আবার তার মুখে গান শুনতে পান। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর রামকৃষ্ণ পাদচারণ করছেন। মার দুই পাশে আলো জ্বলছিল। বৃহৎ নাট মন্দিরে একটা আলো জ্বলছিল, ক্ষীণ আলো। আলো এবং অন্ধকার মিশ্রিত হলে যেরকম হয়, সেই রূপ নাট মন্দিরকে দেখাচ্ছিল। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এতক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে এবার জিজ্ঞাসা করলেন, আজ আর গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। এই বলে কি যেন ঠাকুরের মনে পড়ল। অমনি বললেন, তাহলে এক কাজ করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি সেখানে যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। রামকৃষ্ণ বললেন, তুমি জানো বলরাম বসুকে? মাস্টার বললেন, আজ্ঞে না। রামকৃষ্ণ বললেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বললেন, যে আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সাথে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে বললেন, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন, তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথাটা বুঝতে পারছি না, তবে এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদারভাব আর কোথাও দেখিনি। ঠাকুর রামকৃষ্ণ হাসতে লাগলেন। এইরূপ কথাবার্তার পরে মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল, অমনি ফিরলেন। আবার নাট মন্দিরে ঠাকুর রামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। ঠাকুর সেই ক্ষীণ আলোকের মধ্যে একাকী পাদচারণ করছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরা যেমন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করেন, ঠিক সেই রকম। অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষকে দর্শন করতে লাগলেন। রামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, আবার যে ফিরে এলে? মাস্টার বললেন, আগে বোধ হয় তিনি বড় মানুষ তো, তার বাড়ি যেতে দেবে কি না তাই ভাবছি, যাব না, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করবো ক্ষণ। রামকৃষ্ণ বললেন, না গো, তা কেন?
তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে তোমাকে। মাস্টার যে আজ্ঞে বলে আবার প্রণাম করে বিদায় নিলেন। আজ শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। আজ কোজাগর লক্ষ্মী পুজো। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সাথে কথাবার্তা বলছেন। একজন এসে বললেন, কেশব সেন জাহাজে করে ঘাটে উপস্থিত হয়েছেন। কেশবের শিষ্যরা প্রণাম করে বললেন, মহাশয়, আজ জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদেরকে পাঠালেন। বেলা তখন 4টে বেজে গেছে। ঠাকুর নৌকা করে জাহাজে উঠছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠেই তিনি বাহ্যশূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়িয়ে এই সমাধি চিত্র দেখছেন। তিনি বেলা 3টের সময় কেশবের জাহাজে চড়ে কলকাতা এসেছেন। বড় স্বাদ দেখবেন ঠাকুর এবং কেশবের মিলন ও তাদের আনন্দ, শুনবেন তাদের কথাবার্তা। কেশব তার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করেছেন। অনেকেই তাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়েছেন। তিনি আবার দেবদেবী পুজোকে অনেকবার পৌতলিকতা বলেছেন। এইরূপ লোক রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে তাকে দেখতে আসেন, এটা বিস্ময়কর ব্যাপার বটে। তাদের মনের মিল যে কোনখানে কেমন করে হলো, এই রহস্য ভেদ করার জন্যই অনেকে কৌতূহলী হয়েছেন। ঠাকুর নিরাকারবাদী বটে, আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সামনে ফুল চন্দন দিয়ে পুজো ও প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্যগীত করেন। খাট বিছনায় বসেন, লাল পেরে কাপড়, জামা মোজা জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্তই সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ থেকে ঠাকুরবাড়ির শোভা দর্শন করছেন। জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পাশে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ দিকেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। বকুল গাছের নিকটে একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা। 2 নহবতখানার মাঝখানে উদ্যানপথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সামনে সুন্দর ঠাকুরবাড়ি, নিচে পবিত্র সলিলা গঙ্গা, যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করছেন। আবার আসছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এইরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এইরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষের ওপর কার না ভক্তির উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়।